পদ্ম কিছু বলল না, মাথাটা হেলিয়ে দিল সিটে। চোখ জ্বলছে, একটু ঘুমালে ভালো হতো। পদ্ম ঘুমিয়ে গেল। অনেকক্ষণ পদ্মের পাশ থেকে কোনো সাড়া শব্দ আসছে না বলে ইছান পদ্মের দিকে তাকালো। পদ্ম ঘুমোচ্ছে দেখে ইছান মনে মনে বলল, সারাদিন কাঁদবে আর ঘুমোবে, এই কাজ তার। ইছান পদ্মকে নিয়ে শেখভিলে আসলো। এখানে কিন্তু আজ থাকবে না। হঠাৎ ইছানের মন চাচ্ছিল তার মা বাবার সাথে পদ্মের দেখা করানোর দরকার আছে। তার উপর ইজনিয়া বলেছিল পদ্মের পরীক্ষা শেষ হলে পদ্মকে নিয়ে সর্বপ্রথম যেন এখানেই আসে। পদ্ম ইছানের আগে তড়িঘড়ি করে বাসার কলিং বেল চাপ দিল। ইছান দরজায় খুলল। ইজনিয়া দরজা খুলল, পদ্মকে দেখে সুন্দর করে হাসি দিল। কেমন আছো ভাবি? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তাদের দুজনের আলাপে ইছান আসলো। তার মেজাজ চটে গিয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে আবার কিসের কথা? ভিতরে গিয়েও তো বলতে পারে। ইজনিয়া, সর সামনে থেকে। তুই যেভাবে দাঁড়িয়ে আছিস মনে হচ্ছে আমাদের ভিতরে ঢুকতে দিবি না। আর এখানে দাঁড়িয়ে কিসের কথা? ইসনিয়া সরে আসলো। ইছান দ্রুত পায়ে উপরে উঠে নিজের রুমে চলে গেল। পদ্ম ইসনিয়ার সাথে কথা বলতে বলতে মুনিরা শেখের কাছে যাচ্ছে। মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরলো। কেমন আছো পদ্ম? ভালো আছি মা, আপনি কেমন আছেন? বাবা কি বাসায় নেই? মুনিরা শেখ হাসলো। আমিও ভালো আছি। না, সে কি আর বাসায় থাকে বলো? আচ্ছা, তুমি এত দূর থেকে এসেছো, ফ্রেশ হতে যাও, পরে না হয় কথা বলা যাবে। পদ্ম রুমে আসলো। ইছান রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। কোথাও যাচ্ছেন? একটু বাহিরে যাচ্ছি। কেন? সেটা আপাতত আপনার না জানলেও চলবে ম্যাডাম। যান, গিয়ে আগে ফ্রেশ হন। পদ্ম ফ্রেশ হতে চলে গেল। এই লোকের সাথে কথা বলাই বেকার। আসলে কথা তো বলবে না, জানা আছে পদ্মের। পদ্ম এসে দেখি ইছান এখনো বসে আছে। জাননি এখনো? ইছান পদ্মের দিকে তাকালো। যাব, তুমি আসার জন্য ওয়েট করছিলাম। ও। ইছান উঠে পদ্মকে ভিজা চুলে হাত রাখলো। আসছি আমি, তুমি সাবধানে থেকো। পদ্ম মাথা নাড়ালো। ইছান চলে গিয়েছে। পদ্ম ইসনিয়ার রুমে আসলো, কারণ একা একা রুমে ভালো লাগছে না। একাকি থাকা যায় নাকি? পদ্ম ইসনিয়ার রুমের সামনে দাঁড়ালো। আপু আসবো? ইসনিয়া এতক্ষণ বই পড়ছিল। পদ্মের ডাকে মাথা তুলে তাকালো। ও ভাবি, তুমি? জি আপু। আরে আসো আসো, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? পদ্ম ইসনিয়ার সোজাসুজি বসলো। বই পড়ছিলে আপু? হুম, নিজের মেইন সাবজেক্টগুলো পড়ে শেষ করতে পারি না, কিন্তু এই উপন্যাসের বই ছাড়াও আবার থাকতে পারি না, অভ্যাস হয়ে গিয়েছে। আপু তুমি না মেডিকেলে পড়ছো, তুমিও কি তার মতো ডাক্তার হবে? হুম, ভাইয়ের বোন যদি ভাইয়ের মতো না হয় তাহলে তো আর মান সম্মান থাকবে না। তবে ভাইয়ার মতো এত ভালো স্টুডেন্ট না, আবার খারাপও না। ও আচ্ছা আপু, উনি কি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, ভাইয়া তো মেডিসিন স্পেশালিস্ট। যারা মেডিসিন স্পেশালিস্ট তারা সব রোগের ঔষধ দিতে পারে। আচ্ছা, যারা এমনি ডাক্তার তারা কি সব রোগের ঔষধ দিতে পারে না? যে যেটা নিয়ে পড়াশোনা করে, মানে যার এসসিপিএস যেটা, সে সেই বিষয়েই ডক্টর, বুঝেছো? ও, তাহলে ইজহাম ভাইয়া তো অনেক ভালো স্টুডেন্ট। তুমি তো তাও মেডিকেলে পড়ছো, আমি তো সেটাও পারবো না, মাথায় নেই কিছু। ইসনিয়া হাসছে পদ্মের কথা শুনে। তুমিও তাহলে ভাইয়াকে ভাইয়া ডাকা শুরু করেছো? পদ্ম মুচকি মুচকি হাসছে। ইসহানকে একবার ভাইয়া বললে কি যে শান্তি লাগতো তার। ইস, একদিন সে ভাইয়া বলেই ছাড়বে। আচ্ছা, পদ্ম যখন ভাইয়া বলবে তখন ইসহানের চেহারাটা ঠিক কিরকম দেখতে হবে? নিশ্চয়ই ইজহান রেগে যাবে পদ্মের কথায়। ইজহানকে রাগানোর একমাত্র উপায় পেয়ে গিয়েছে। অনেকক্ষণ ইসনিয়া আর পদ্ম কথা বলল। একসময় পদ্মের ঘুম চলে এসেছে। পদ্ম ইসনিয়ার রুমেই ঘুমিয়ে গেল। পদ্মের ঘুম ভাঙলো যখন একটু আধটু সন্ধ্যা হয়ে এসেছে তখন। বাসায় অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। পদ্ম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠলো। ইসনিয়া নেই রুমে। ইসনিয়া রুমের পাশ দিয়ে একটা বাচ্চা ছেলে দৌড় দিয়ে যাচ্ছে। পদ্ম যখন বড় বড় করে তাকিয়ে আছে, এই ছেলে আবার কোথায় থেকে এসেছে? কখনো এই বাসায় দেখেনি এই বাচ্চাকে। পদ্ম হড়বড় করে উঠে ছেলেটাকে ধরলো। তুমি কে, এখানে এসছো কিভাবে? বাচ্চাটা ভয় পেয়ে গেল পদ্মকে দেখে। চলো আমেলে। পদ্ম আরো বাচ্চাটার হাত চেপে ধরে বলল, আগে বলো এখানে কিভাবে এসছো, কার সাথে এসছো? তোমাকে আগে আমি দেখিনি কেন? বাচ্চাটা পদ্মের হাতে খুব জোরে কামড় বসালো। পদ্ম মুখ খিচে আছে। ছোট হলে কি হবে, দাঁতের চেয়ে পাওয়ার। পদ্মের হাতে একদম দাগ বসে গেল। পদ্ম যেহেতু ফর্সা বেশি, তাই সাথে সাথে জায়গাটা লাল হয়ে গেল। কামড় দিচ্ছ, দাও, তাও ছাড়বো না তোমাকে। বাচ্চাটা পদ্মকে ছেড়ে দিল। আমার মামালের মালির বাসায় এসেছি। বাচ্চাটার কথা পদ্মের বোধগম্য হলো না। কি যে বলছে এই ছেলে, এদিকে কথাও বলতে পারে না। আমাল সামাল কি বলছে। বাবা রে, কি শুনছো? তোমাকে ধরে রেখে লাভ নেই, যাও দৌড় দাও। পদ্ম বেসিনে এসে মুখ ধুচ্ছিল। বাচ্চাটার দেওয়া কামড় দেখছে।
কি ভয়ঙ্কর ছেলে, একবারে কামড়ে লাল করে দিয়েছে। খুবই পাজি ছেলে একদম। পদ্ম রুম থেকে বের হয়ে সে রীতিমতো অবাক হয়ে আছে। সোফায় কিছু মহিলা বসে আছে। পদ্ম এখনো বুঝলো না এরা কিভাবে এসেছে এখানে আর কেনই বা এসেছে। পদ্ম রান্নাঘরে আসলো। মুনিরা শেখ রান্না করছে। তার পাশে দুজন মহিলা দাঁড়িয়ে আছে। পদ্ম মুনিরা শেখের কাছে একদম ঘেঁষে দাঁড়ালো। মুনিরা শেখ পদ্মের দিকে তাকালো, পদ্মের হাত ধরে নিয়ে তার পাশে দাঁড় করালো। এই যে পদ্ম, ঈশানের বউ। ও এতক্ষণ ঘুমিয়েছিল, তাই তোমরা দেখতে পাওনি। পদ্ম, ওনারা আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ হয়। একজন তোমার খালা শাশুড়ি আর একজন মামি শাশুড়ি। পদ্ম হেসে তাদের সালাম দিল, তাদের সাথে কথা বলল। মুনিরা শেখ একজনকে বলল, তুমি একটু এদিকটা দেখো, আমি পদ্মকে নিয়ে রুমে যাচ্ছি। অতঃপর মুনিরা শেখ পদ্মকে নিয়ে তার রুমে আসলো। একটা সুন্দর কালো কাতান শাড়ি বের করে দিল পদ্মকে। এটা পরে নিয়ে, বুঝেছো? অনেক মানুষ আসছে, আরো আসবে, তাড়াতাড়ি পরে নিচে এসো। পদ্ম শাড়িটার দিকে তাকালো। কেন শাড়ি পরবে? মা, শাড়ি পরবো কেন? আজ ইজহানের জন্মদিন। পরশুদিন রাতে ইজহান শাড়িটা আমার কাছে এনে দিয়েছে আর বলেছে ওর জন্মদিনের দিন যেন তুমি এটা পরো। পদ্ম অবাক হয়ে গিয়েছে। আজ ইছানের জন্মদিন, অথচ ইছান একবারও তাকে বলেনি। এতটাই পরভাবে ইছান। তার প্রতি প্রচুর পরিমাণ অভিমান জন্মালো পদ্মের ক্ষুদ্র মনে। ওনার জন্মদিন? হ্যাঁ। আচ্ছা, তুমি শাড়ি পরে রেডি হয়ে নিচে এসো। ইজহান কিছুক্ষণ পর চলে আসবে, সাথে ওর হসপিটালের অনেক লোকজন আসবে। আমি নিচে যাই, অনেক কাজ পড়ে রয়েছে। পদ্ম বসে রইল। ইছান একবার বলতেই পারতো তার আজ জন্মদিন, একবারও বলেনি। আজ আসুক, একটু কথা বলবে না। দিন দিন বেশি বাজে হচ্ছে লোকটা। পদ্মের মনে শুধু একটাই দুঃখ, কেন ইছান তাকে কিছু বললো না। সব মানুষ জানে, অথচ তার বউকেই বলেনি। আবার বলে ভালোবাসি, একটুও বাসে না। যদি ভালোই বাসতো তাহলে ঠিকই বলতো। পদ্মর আগে শাড়িটা নিচে ফেলে দিল। বেশ কিছু সময় বাদে শাড়িটা নিয়ে ইছানের রুমে আসলো। যেহেতু মুনিরা শেখ বলেছেন শাড়ি পরতে, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও শাড়ি পরলো। আর তার সেই জাতীয় সাজ, চুলে খোপা করা, চোখে কাজল দেওয়া আর ঠোঁটে একটু লিপস্টিক দিল। পদ্ম আয়নায় দেখে নিজেকে নিজেই বলছে, না খারাপ লাগছে না তো, ভালোই লাগছে। কালো শাড়িতেও মানিয়েছে তাকে। ইঝান পাশে আসলো। পদ্মের সাথে অনেকবার চোখাচোখি হয়েছিল, কিন্তু পদ্মকে যতবারই ইশারা করে তার কাছে যেতে পদ্ম ততবারই মুখ ফিরিয়ে নিয়েছে। যতই হোক আজকে ইছানের সাথে একটাও কথা বলবে না। ভালো কথা বললেও সে আজ বলবে না। পাথরের নিয়ে শক্ত হয়ে থাকবে। পদ্ম সবার সাথে হেসে হেসে কথা বলছে, শুধু ইছানের সাথেই কথা বলছে না। এরকম কাহিনী বুঝছে না সে। ইছান কেক কাটবে এখন। তার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে তার পাশে, কিন্তু তার বউ একদম দূরে দাঁড়িয়ে আছে। ইছান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। মান অভিমান পরে করো, এখন চলো, তোমাকে ছাড়া আমি কেক কাটবো না। পদ্মকে জোর করে ইছান তার পাশে দাঁড় করালো। পদ্ম বেশি অভদ্রতা দেখায়নি, কারণ সবাই কি না কি ভাববে। সবাই আস্তে আস্তে বাসে চলে গেল। রাত 1টা বেজে গিয়েছে সব শেষ হতে। তাই ইছান আর পদ্মকে নিয়ে তার ফ্ল্যাটে গেল না, এখানেই থেকে গেল। ইছান বসে বসে ওয়েট করছে কখন পদ্ম আসবে। সব কাজ শেষ করে পদ্মের আসতে অনেক সময় লেগে গেল। পদ্ম রুমে এসেই ধুপ করে ওয়াশরুমে ঢুকে গেল। শাড়িটা চেঞ্জ করে আসলো। ইছান আর চোখে পদ্মকে দেখছে। ম্যাডাম যে হারে রেগে আছেন, এই রাগ ভাঙানো এত সহজ হবে বলে মনে হচ্ছে না। পদ্ম, এখানে আসো। পদ্ম যেন কথাটা শুনেও শুনলো না। গলা থেকে স্বর্ণের চেইনটা আয়নার সামনে দাঁড়িয়ে খুলছে। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে আবার বলল, পদ্ম ফুল আমার একমাত্র বউ, এখানে আসো। এবারও পদ্মের কোনো হেলদোল নেই। আগে থেকে ইঝান এক কথা দুবার রিপিট করা পছন্দ করে না, কিন্তু পদ্মটা শুনছেই না। ইঝান এবার ধমক দিল, পদ্ম, এখানে আসো। যদি এই মুহূর্তে তুমি আমার সামনে না আসো তাহলে আমি রুম থেকে বের হয়ে যাব। সারা রাত বাড়ি ফিরবো না। ইজানকে আর কখনো দেখতে পারবে না তুমি। পদ্মের মনটা ধক করে উঠল। তারপর রাগ দুঃখ বিসর্জন দিয়ে ইঝানের সামনে দাঁড়ালো। ইঝান পদ্মের চিবুক ধরে প্রশ্ন করলো, এতক্ষণ যে ডেকেছে আসনি কেন? কেন আসবো বলুন? আজ যে আপনার জন্মদিন আমাকে বলেছেন, আমার মায়ের কাছে শুনতে হয়েছে। আপনি বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমি তো আপনার বউ, আমি তো আপনার কেউ না, আমাকে কেন বলবেন? ইঝান শব্দ করে হাসলো। পদ্ম ইঝানের দিকে তাকাচ্ছে, আবার চোখটা সরিয়ে ফেলছে। নিশ্চয় এখন এই লোকের হাসি দেখলে তার রাগটা নিমিষেই উধাও হয়ে যাবে। এই জন্য আমার পদ্ম ফুল রেগে আছে? ইঝানের চোখ হঠাৎ পদ্মের হাতে পড়ল। পদ্মের হাত এক জায়গায় লাল হয়ে আছে। কেন? দেখে তো মনে হচ্ছে কেউ কামড়ে দিয়েছে। মুহূর্তে ইঝানের মেজাজটা চটে গেল। পদ্মের বাহুতে হাত দিল। তোমার হাতে কে কামড় দিয়েছে? আমি তো দেইনি। আমার আগে কে কামড় দিয়েছে তোমাকে? আর তুমি সেই দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ? কত বড় সাহস তোমার! পদ্ম ইঝানের এই রূপ দেখে অবাক না হয়ে পারল না। এই রূপের সাথে এই প্রথম পরিচিত সে। আগে কখনো পরিচয় হয়নি। আর ইঝানও দেখায়নি তার এরূপ রূপ। সে কি পদ্মকে অবিশ্বাস করছে? যা সত্যি তাই বলবে? মিছিমিছি কেন সে বকা শুনবে?
একটা বাচ্চা ছেলে কামড় দিয়েছে, ইচ্ছে করে দেয়নি, আমি তাকে ধরেছিলাম তাই দিয়েছে। ইজান হতভম্ব হয়ে গেল পদ্মের কথা শুনে। বাচ্চা ছেলে কামড় দিয়েছে? কি বলছো এসব? জি হ্যাঁ, আমি ঘুমোচ্ছিলাম ইজনিয়া আপুর রুমে, একটা বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছিল। আমি প্রথমে অবাক হয়েছিলাম, কারণ এ বাসায় তো কোনো বাচ্চা নেই, আর আসবেও বা কোথা থেকে। আপনি তো আর আমাকে বলেননি যে আজ আপনার জন্মদিন, বাসায় মেহমান আসবে। হয়তো বাচ্চাটিও সেরকমই কেউ হবে। আমি ওর হাত ধরেছিলাম জিজ্ঞেস করার জন্য তুমি কেন এসছো, তাই কামড় দিয়েছে। ইজান ভ্রু কুচকে তাকালো পদ্মের দিকে। মেয়েটার দৃষ্টি ফ্লোরের দিকে, বড্ড উদাসীন দেখাচ্ছে। পরিচয় জানতে পেরেছো? পদ্ম একটা বড় নিঃশ্বাস ছাড়লো। হ্যাঁ। তাহলে কি শুধু শুধুই কামড় খেলে? তুমি একটা কামড় দিতে পারলে না? পদ্ম চোখ বড় বড় করে ইজানের দিকে তাকালো। ইজান সজ্ঞানে কথাটা বলেছে তো, কিসব বলছে? বাচ্চার সাথে সেও কি বাচ্চা হয়ে যাব নাকি? বাচ্চাটা আমাকে কামড় দিয়েছে বলে কি আমিও তাকে কামড় দিব? এতটাও নির্বোধ না আমি। ইজান শব্দ করে হাসলো। পদ্মের চিবুক ধরে দুবার দুদিকে ঘোরালো। সত্যি তুমি নির্বোধ না? পদ্ম উত্তর দিচ্ছে না, শুধু ইজানকে দেখছে। যখন বাসা থেকে বের হয়েছিল তখন মেরুন কালারের একটা শার্ট পরা ছিল, এখন দেখছি উপর দিয়ে কোটও আছে। কখন পরেছে এটা সে তো দেখেনি। পদ্ম ইজানের কোটে হাত দিল, পরক্ষণে ইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। এটা কখন পড়েছেন? আমি তো দেখিনি। ইজান পদ্মের হাতের উপর হাত রাখলো। তুমি তো রেগে রুমে আসোনি, আমি বাহির থেকে এসে এটা পড়েছি। পদ্ম ছোট্ট করে উত্তর দিল। ও, ইজান তার ঠোঁটটা ভিজালো। পদ্ম, তুমি আমাকে গিফট দিবে না? পদ্মের মনটা ছোট হয়ে এলো। ইজান তো তাকে জানায়নি আজ তার জন্মদিন, আবার কিসের গিফটের কথা বলছে। আপনি তো আমাকে জানাননি যে আজ আপনার জন্মদিন, কিসের গিফটের কথা বলছেন? আচ্ছা তাহলে আমি গিফট দেই, বসো তুমি। পদ্ম বেডে বসলো। ইজান আবার কিসের গিফট দিবে? ইজান কাবার থেকে কিছু প্যাকেট বের করলো। ইজান পদ্মের সামনে প্যাকেটগুলো রাখলো। পদ্ম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ ঈশানের জন্মদিন, অথচ পদ্মই গিফট পাচ্ছে। বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল না? এগুলো কি? পদ্ম ঈশানের দিকে তাকিয়ে প্রশ্ন করেছে। ঈশান বুকে হাত গুজে গম্ভীর স্বরে বলল, নিজেই খুলে দেখো। খুলবো? জি ম্যাডাম, খুলুন। আপনার জিনিস আপনি খুলবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি খুলুন। পদ্ম প্যাকেটগুলো একটা একটা করে খুলছে আর রীতিমতো অবাক হচ্ছে। একটা প্যাকেটে সুন্দর স্বর্ণের চেন পাওয়া গেল, যেখানে অনেকগুলো ইংরেজি শব্দ দিয়ে পদ্ম তার নামটা লেখা। আর একটা প্যাকেটে স্বর্ণের আংটি পেল, লাভ শেপ, মাঝখানে আবার পি লেখা। এই দুটো জিনিস পদ্ম খুব বড় সড়ো করে অবাক হয়েছিল। আরো একটা ব্যাগে গাঢ় নীল জামদানি শাড়ি, নীল চুড়ি, সাদা গাজরা, দুটো কাজল আর একটা লিপস্টিক পেল। এত এত উপহারের মাঝে এক অমায়িক সুন্দরী কন্যা বসে আছে, যাকে অপলক নয়নে তাকিয়ে দেখছে ইজান। ইস, মেয়েটা একটু বেশি সুন্দর, এত সুন্দর না হলেও পারতো। আর এদিকে পদ্ম অবাক চাহনিতে শুধু এগুলো দেখছে, কোনো কিছুই মাথায় ঢুকছে না। এগুলো কি? জন্মদিন তো আপনার, গিফট আমার জন্য এনেছেন কেন? ইজান তার কপালের সামনে এসে পড়া চুলগুলো হাত দ্বারা পিছনে নিল। মনে আছে বিয়ের পর এই পর্যন্ত আমি তোমাকে একটাও গিফট দেইনি? তোমার জন্মদিনে বলেছিলাম সব গিফট একসাথে দিব, তাই আজ দিয়ে দিলাম। তাই বলে এত কিছু? জি। কেন ম্যাডাম, আপনি খুশি হননি? আপনার মুখে তো হাসি নেই, আসলে আপনি খুশি হননি, এটাকে আমি ধরে নিব? না না, আমি ভীষণ খুশি হয়েছি, ধন্যবাদ। একটা কথা বলবো পদ্ম? পদ্ম মাথা নাড়ালো। তুমি যে তখন শাড়ি পরেছো আমি তোমাকে ঠিক মতো মন ভরে দেখতে পারিনি, এখন আবার পরবে? পদ্ম কি বলবে বুঝতে পারছে না। একবার শাড়ি পরেছিল, খুলেও ফেলেছে, এখন কি আবার পরবে? যেহেতু ইজান এত গিফট দিয়েছে, না করা কি ঠিক হবে? পদ্মের পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ইজান ইচ্ছে করে একটু মন খারাপের অভিনয় করে বলল, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে থাকুক, পড়তে হবে না। পদ্ম দেখছে ইজানের মনটা খারাপ হয়ে গেল, তাই আর কোনো কিছু না ভেবেই বলল, না, আমি শাড়ি পরবো। ইজানের চোখটা খুশিতে চুপচিক করে উঠল। আচ্ছা তাহলে তুমি পড়ো, আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। বলেই ইজান ব্যালকনিতে চলে গেল। ইজান চলে যাওয়ার পরপরই পদ্ম শাড়ি পরতে শুরু করলো। শাড়ির সবকিছু ঠিক থাকে, কিন্তু সেই কুচিটা নিয়েই ঝামেলা। কুচি সুন্দর হয়নি। কুচিটা দেখে পদ্ম মুখ কুচকে ফেললো। এটা কবে সুন্দর করে করতে পারবে সে? পদ্ম গলার স্বর উঁচু করে ইজানকে ডাক দিল। ভেতরে আসুন, শাড়ি পরা শেষ আমার। ইজান রুমে আসলো, পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পদ্ম তার চোখে বরাবরই সুন্দর যে কোনো অবস্থাতেই। ইজান পদ্মের সামনে ঝুঁকে বসে কুচিটা ঠিক করে দিল। পদ্ম হাসছে। যতবারই পদ্ম শাড়ি পরে ততবারই ইজান কুচি ঠিক করে দেয়। এজন্য মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না তার। ইজান উঠে দাঁড়ালো, তার হাত পদ্মের গালে স্পর্শ করে বলল, সুন্দর লাগছে খুব পদ্ম ফুল। ধন্যবাদ। শুধুই ধন্যবাদ, এক্সট্রা কিছু দিবে না? পদ্ম ভরকে গেল। কি দিবে আর? তার কাছেই বা কি আছে? কি দিব আপনাকে? আমার কাছে তো কিছুই নেই। ইজান ভ্রুকুচকে তাকালো। সত্যি কিছু নেই? না, নেই।
ইঝান পদ্মের চুলের খোপাটা তার এক হাত দিয়ে খুলে দিল। এবার বেশি সুন্দর লাগছে। পদ্ম আর চোখে তাকালো ইঝানের দিকে। উনি কি করতে চাচ্ছেন সেটাই বোঝা দেয়। এইভাবে তাকিয়ে থেকো না পদ্মফুল, প্রেমে পড়ে যাবে। পদ্ম এবার সরাসরি তাকালো ইঝানের দিকে। ইঝান তার সবগুলো দাঁত দেখিয়ে হাসছে। আমার বইয়েই গিয়েছে প্রেমে পড়তে। ইঝান পদ্মের হাত ধরে একদম তার সামনে এসে দাঁড় করালো। পদ্ম হাত ছাড়ার জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু পারছে না। ইঝান এমন ভাবে হাতটা ধরছে। আমি যদি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মার্কার শক্তি দিয়ে 100 বছর চেষ্টা করলেও ছাড়াতে পারবে না ম্যাডাম। ছাড়ুন আমাকে। ব্যথা তো পাচ্ছ না, তাহলে কেন ছাড়ুন ছাড়ুন বলছো? আজ রাতে তুমি আমার থেকে ছাড়া পাচ্ছ না। পদ্ম বুঝলো না ইঝানের কথা। মানে বুঝিনি আমি। এত বুঝতে হবে না। আচ্ছা তাহলে ছেড়ে দিন। ইঝান যেন পদ্মের কথাটা শুনল না। পদ্মকে টেনে তার সাথে মিশিয়ে নিল। ইঝান ঝুঁকে পদ্মের গালের সাথে তার গাল স্পর্শ করালো। ছাড়বো না। পদ্মের শরীর ঠান্ডায় হিম ধরে গেল যেন। এ কি পদ্ম, তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন? ভয় পাচ্ছ আমাকে নাকি আমার স্পর্শকে? পদ্ম ভাবছে কি বলবে এখন, কিছুই বলার নেই। তার কাছে আপাতত কোনো কথাই নেই, নীরব দর্শক আপাতত। পদ্ম একটা জিনিস চাই তোমার কাছে। পদ্ম মাথা তুলে তাকালো ইঝানের দিকে। কি? আগে বলো তুমি আমাকে সেটা দিবে যা আমি চাচ্ছি। আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ধরার জন্য পারমিশন নিয়েছিলাম, আজও পারমিশন নিচ্ছি, কারণ আমি তোমার কথাকে গুরুত্ব দেই বেশি। তুমি যদি পারমিশন দাও তাহলে। এটুকু বলেই ইঝান থেকে গেল। ইঝানের বলা কথাগুলো ঘোলাটে লাগছে অনেকটা, যা পদ্ম বুঝতে পারছে না। কিসের অনুমতি চাচ্ছেন আপনি? আগে বলো আমি পারমিশন দিচ্ছি তাহলে বলবো, যদি শোনার পর অন্য কিছু বলো তখন। তাই শোনার আগে মতামত চাচ্ছি আর কি। আচ্ছা অনুমতি দিলাম, এবার তো বলুন। ইঝান খানিকটা চুপ রইল। আমাদের বৈবাহিক সম্পর্কের পূর্ণতা চাই পদ্ম। তুমি পারমিশন দিয়েছো, তাই অফারটা লুফে নিচ্ছি। এবার তুমি বলো তুমি কি প্রস্তুত? পদ্ম আটকে উঠল ইঝানের কথায়। এমনটা হবে ভাবেনি। গ্রামে থাকাকালীন পাশের ঘরের ভাবিরা সব বলেছে পদ্মকে, তাই পূর্ণতা কথাটা বুঝতে এত বেশি সময় লাগলো না। আপনি তো আগে এটা বলেননি। ইঝান তার হাত থেকে ঘড়িটা খুলে রাখলো। বললে কি আপনি রাজি হয়ে যেতেন কখনো? পদ্ম চুপ হয়ে রইল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এমন ভাবে ধোঁকা খাবে কখনো ভাবেনি। আর পূর্ণতা শব্দ মানে পড়তেই কেমন অদ্ভুত অনুভূতির জানান দেয়। কথা বলবো না আপনার সাথে। ইঝান পদ্মের হাত ধরে টেনে একেবারে তার সাথে মিশিয়ে নিল। আজ আর এগুলো শুনবো না পদ্মফুল। আমি জানি তোমার সম্মতি রয়েছে, কিন্তু তুমি মুখ ফুটে কিছু বলতে পারছো না। আচ্ছা বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। বউয়ের এত কষ্ট সহ্য করতে পারবো না, চলো। ইঝান পদ্মকে ছেড়ে তার শার্টের কয়েকটা বোতাম খুলে নিল। অতঃপর তার সহধর্মিণীকে সুন্দর করে কোলে তুলে নিল। পদ্ম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ইঝানের দিকে। আজ আর বাধা দিবে না। ইঝানের যা মন চায় করুক। পদ্ম শুধু অপলকভাবে তাকিয়ে দেখছে। ইঝান পদ্মকে বেডে শুয়ে দিল। ইঝান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়েটি সে, যাকে বিয়ে করেছিল বেশ কয়েক মাস আগে, যাকে প্রথম নিজের বউ হিসেবে মানতে নারাজ ছিল। এখন এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মুড়ে নিবে। সে অনুভূতিটা ঠিক কিরকম হবে? ইঝানের এমন চেয়ে থাকা দেখে পদ্ম মাথা নিচু করে একটু নড়েচড়ে বসলো। মানুষটাকে কেমন জানি লাগছে। না, ইঝানকে সে আগের মতোই পদ্মের দিকে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে তাহার পদ্মফুলকে, একদম তার স্বপ্নের রাজকুমারীর মতো। সে কি আগে কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসায় সে ঘায়েল হবে? চোখ ধাঁধানো সুন্দরী পদ্মফুল। পদ্ম যেন পদ্মফুলের মতোই সুন্দর, স্নিগ্ধ। ইঝান পদ্মের ঘাড়ে মুখ ডুবালো। পদ্ম চোখ বন্ধ করে আছে। হাতটা এমনিতেই ইঝানের মাথায় চলে গেল। ইঝানের চুলগুলো টেনে ধরেছে। পদ্ম খুব ভালো করে ইঝানের দাড়িগুলো অনুভব করতে পারছে। বেহায়া দাঁড়িয়ে একদম। পদ্ম কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল, যেটা আস্তে আস্তে দৃঢ় হচ্ছে। পদ্মের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইঝানের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে। আর পদ্মের সব ঘোলাটে লাগছে। বারবার পদ্মের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ইঝান মাথা তুলে পদ্মকে দেখে নিল। পদ্মের চোখটা মুছে দিল। তারপর পদ্মের ওষ্ঠে ইঝান তার ওষ্ঠ মিলিয়ে দিল। দুজনের নিঃশ্বাস গাঢ় হয়ে এসেছে। অসম্ভব সুন্দর এক অনুভূতি। ইঝান এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করছিল। আজ সেই সুন্দর এবং শ্রেষ্ঠ দিন। অতঃপর পূর্ণতা। সকাল 9টা। ইঝান চোখ খুলে পদ্মকে দেখছে। ইঝানের বক্ষে পাখির ছানার মতো লেপ্টে আছে। গুটিসুটি মেরে শুয়ে আছে। তার মাঝে প্রথম বলেছিল মেয়েটা মায়াবী, ঠিকই বলেছিল। পদ্মের চেহারায় অদ্ভুত এক মায়া আছে। কি সুন্দর করে ঘুমোচ্ছে। আর ইঝানের দেওয়া ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইঝানের মনে প্রশান্তি নামক এক হাওয়া বয়ে গেল। এখন একদম মিসেস ইঝান শেখ লাগছে। পদ্মের ঘুম ভাঙলো 10টার আরো পরে। ইঝান ইচ্ছে করেই জাগায়নি পদ্মকে।
পদ্ম এখন আয়নার সামনে বসে বসে ইছানে দেওয়া ভালোবাসা দেখছে। কেমন বাহায়ার মতো তাকিয়ে আছে দাগগুলো। এগুলো মানুষ দেখলে কি বলবে? বুড়ো হয়েছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, তাও এই কাজ কিভাবে করতে পারলো? ইছান রুমে এসে দেখলো পদ্ম আয়নার সামনে বসে বসে এসব দেখছে। মুচকি মুচকি হাসছে সে। পদ্মকে দাঁড় করালো ইছান, পিছন থেকে জড়িয়ে ধরলো। পদ্ম নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। জানে ইছানের শক্তির কাছে সে কিছুই না, তাও মন বলছে চেষ্টা করতে দোষ কোথায়। আর কত এমন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করবে? জানো তো পারবে না, তাও এমন করছো ছাড় আমাকে। কেন? ছাড়বো কেন? আমি তোমাকে ছাড়ার জন্য তো ধরে রাখিনি। এই ইজানের থেকে কখনো তুমি নিজেকে ছাড়াতে পারবে না পদ্মফুল। ইজানের ভালোবাসা এত বেশি প্রখর যে এসব বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। আর আমি তোমাকে ছাড়ছিও না, এসব চিন্তা ঝেড়ে ফেলো মাথা থেকে। পদ্ম ব্যাককল হয়ে গেল। সে কি বলেছে আর ইছান কি বলছে? বোকা বোকা চাহনিতে ইছানকে আয়নায় দেখছে। পদ্ম কিছুটা অবাক হয়ে গেল তাকে আর ইছানকে এভাবে আয়নায় দেখে। এই প্রথম দৃশ্যটা দেখলো, একদম নান হাসলো। সেই হাসিটা ইছান দেখলো না, সে তো পদ্মকে নিয়ে ব্যস্ত আছে। ছাড়ুন, আমি নিচে যাব। ইছান তার গাল এগিয়ে দিয়ে বলল, একটা চুমু খাও, তারপর যেতে পারবে। এর আগে তুমি যেতে পারবে না। মূলত আমি তোমাকে যেতে দিব না। পদ্ম মুখটা কুচকালো। ইস, লজ্জা জিনিসটা বলতে কিছুই নেই। আমি আপনার মতো এসব পারি না। নির্লজ্জ লোক থাকার, সারাদিন এসব নিয়েই পড়ে থাকেন। ইছান গলা ছেড়ে কাশলো। এত বড় ডক্টরকে তার বউ চুমুর জন্য এত সুন্দর অপবাদ দিচ্ছে, কোনো মতই মেনে নেওয়া যাচ্ছে না। যাবে না। শুধু তো একটি চুমুর কথাই তো বলেছে, আর অন্য কিছু তো বলেনি। পদ্ম এমন নিম্ন উপাধি দিবে জানলে আরো বেশি করে বলতো। এটা আসলে ইছানের সাথে মানায় না। শুনো পদ্মফুল, এসব নিম্ন উপাধি তোমার ডাক্তার সাহেবের সাথে মানায় না। তিনি বড্ড বেশি বেসামাল পুরুষ। আশা করি বুঝতে পেরেছো বিবিজান। যদি না বুঝো তাহলে কাল রাতের কথা সুন্দর করে বিশ্লেষণ করব, তারপর বুঝতে পারবে। পদ্ম লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। কাল রাতের কথা মনে পড়তেই এক অজানা লজ্জা তাকে এসে ভর করলো। মানুষটা দিন দিন কেমন জানি হয়ে উঠছে। কথাবার্তা ঠিকমতো বলছে না, আবার নতুন নতুন শব্দ বের করেছে বিবিজান। মুহূর্তের মধ্যেই পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে যেতে লাগলো। ইচ্ছে করছে ইছানের বুকে মুখ লুকিয়ে ফেলতে, কিন্তু না, সেটা করা যাবে না। না হলে ডাক্তার সাহেব আরো বেশি বেশি লজ্জা দিবেন। আপনি একটা নির্লজ্জ, নির্লজ্জ, নির্লজ্জ। ইছান গা ছাড়া ভাব নিয়ে বলল, এখন নির্লজ্জ বলতে পারো, সমস্যা নেই। কারণটা থাক বলবো না। কারণ হচ্ছে আমার পাঠক পাঠিকারা লজ্জা পাবে। এখন ছেড়ে দিন না। পদ্ম, তোমাকে এখন একদম পরিপূর্ণ লাগছে। এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশে আমার স্পর্শ লেগে আছে, তুমি কি অনুভব করতে পারো? ইজান যে তোমার মন চুরি করেছে, সেটা পারো অনুভব করতে? কাল রাতে তোমার ঠিক কেমন লেগেছিল বলতে পারবে? ইজানের যে হৃদয়ে পদ্মফুল লেখা, তুমি কি সেটা জানো? পদ্ম শুধু ইছানের কথা শুনছে, তার কিছু বলার ভাষা নেই। ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে। সে তো আমাকে বলে আমি তার স্পর্শ অনুভব করতে পারি কিনা। আচ্ছা, সে যে পদ্মকে লজ্জা দেয়, তার কথাই যে পদ্ম লজ্জা পায়, তা কি সে অনুভব করতে পারে? পদ্ম এক ধ্যানে ফ্লোরে তাকিয়ে আছে। ইছানের ঠোঁটের স্পর্শ পদ্মের গালে পেতেই পদ্ম হড়বড় করে সরে যেতে লাগলো। সাথে সাথেই ইছান পদ্মকে গভীরভাবে জড়িয়ে ধরল। আগে পারমিশন নিয়েছি, এখন আর সেটাও নিব না। সো সহ্য করে থাকতে হবে তোমায় পদ্মফুল। ভাবি, তোমার শরীরে এসবে কিসের দাগ? ইজনিয়ার কথা শুনে পদ্ম খুব লজ্জা পেল। আজ ইছানের জন্য তাকে এইসব কারণে লজ্জা পেতে হচ্ছে। পদ্ম মাথা তুলে ইজনিয়ার দিকে তাকালো। ইজনিয়া দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। পদ্ম বুঝছে তার সাথে মজা নেওয়া হচ্ছে, তাই বলে একেবারে শাশুড়ির সামনে। মনির এসেও পদ্মকে দেখলো, তিনিও মিটিমিটি হাসছেন। কি এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। পদ্ম কি করবে বুঝছে না। আজই ইছানকে বলতে হবে, এমন যেন আর কখনো না করে। তার এত বেশি ভালোবাসা পদ্মের প্রতি যে এখন সবার সামনে বেঘরে লজ্জা পেতে হচ্ছে। মা, আমি হসপিটালে যাচ্ছি। ইছান রেডি হয়ে হসপিটালে যাচ্ছে। ইছান পদ্মের দিকে তাকালো। পদ্ম রাগ দেখিয়ে মুখটা ফিরিয়ে নিল। ইছান এটার মানে বুঝলো না। আবার কি হয়েছে যে একেবারে তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে? তবে ইছান কিছুই বলল না। আচ্ছা, সাবধানে যাস বাবা। ইছান মুচকি হেসে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। পদ্মকে কিছু বলল না যাওয়ার সময়, এই জন্য সে শুক্রিয়া আদায় করছে, কারণ না হলে ইজনিয়া আপু সবার সামনে তাকে লজ্জা দিবে। পদ্ম যতই রাগ করুক তবুও ইছানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। পদ্ম তার শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আর দুজন মিলে একেবারে রান্নাঘরকে গল্পঘর বানিয়ে দিল। এখন আর পদ্মের কোনো রকম অস্বস্তি বা লজ্জা পাওয়া কিছু কাজ করে না। মুনিরা শেখ যে তার শাশুড়ি, সেটা পদ্ম মাঝে মাঝে ভুলে যায়। একদম তার মায়ের মতোই আদর করে। পদ্ম সব কাজ শেষ করে রুমে এসেছে, গোসল করে আয়নার সামনে বসেছে। পদ্ম আয়নার সামনে বসে নিজে নিজে হাসছে।
কাল রাতে কি না হলো। স্মৃতিচারণ করতেই শিউরে উঠল সে। ইজহানের বেহায়া রূপটা দেখে নিল কাল। পদ্ম হেসেই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। কেউ যদি হঠাৎ এসে দেখে তাহলে নিশ্চিত বলবে পদ্ম পাগল হয়ে গিয়েছে। একসময় তার হাসিটা বন্ধ হয়ে গেল। বিকেল 4টা। পদ্মের আর মন যাচ্ছে না রুমে একা থাকতে। সেই যে খেয়ে এসে শুয়েছিল, এখনো শুয়েই আছে। তার মূলত ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকলো। আবার অতীতের কিছু কথাও স্মরণ করলো। এসব করতে করতে 4টা বেজে গিয়েছে। এখন আর ভালো লাগছে না, তাই ইসনিয়া রুমে গেল। ইসনিয়া পায়ের উপর পা তুলে ফোন দেখছে। পদ্ম দরজায় টোকা দিল। ইসনিয়া ঠিকঠাক হয়ে বসেছে, গলা উঁচু করে বলল ভিতরে আসতে। পদ্ম গুটিসুটি পায়ে ভিতরে ঢুকলো। ও ভাবি, তুমি এসেছো? আমি আরো ভাবলাম কে না কে এসেছে। জি আপু, একা একা ভালো লাগছিল না তাই এসেছি। তুমি কি কোনো কাজ করছো, না হলে চলে যাব? ইসনিয়ার সাথে সাথে উত্তর দিল। আরে না না, বসো। আমারও একা ভালো লাগছিল না, তাই ফোন দেখছিলাম। তুমি এসেছো ভালোই হয়েছে। এখন একটু বসে বসে গল্প করতে পারো। পদ্ম হাসলো। ইসনিয়া আবারও বলল। তোমার সাথে তো এখন ভাইয়ের সম্পর্ক খুব ভালো, তাই না? পদ্ম লজ্জা পেল, মুখে কিছু বলল না। তুমি না বললেও আমি বুঝেছি। কাল কি ভাইয়া খুব আদর করেছিল? ইসনিয়া হাসতে হাসতে অবস্থা খারাপ। আর এদিকে পদ্ম তবদা খেয়ে বসে আছে। এসেছিল গর্ব করতে, এখন দিকে লজ্জা দিচ্ছে। এখানে বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আপু, তোমার এসব কথা শুনে আবার কান গরম হয়ে যাচ্ছে। আমি তো গল্প করতে এসেছিলাম, এখন দেখছি লজ্জা দিচ্ছ। ইসনিয়া পদ্মের চিবুক ধরে বলল। ওরে আমার ভাইয়ের লজ্জাবতী সখী না। পদ্ম মাথাটা নিচু করে রইল। ইসনিয়া আর এসব নিয়ে কোনো কথা বলল না, কারণ তার ভাবের মুখ যে পরিমাণে ব্লাশ হচ্ছে, একটু পর তো লজ্জায় অজ্ঞান হয়ে যাবে। তখন তার ভাইয়ের দৌড়ানি খাওয়া লাগবে। পদ্ম আর ইসনিয়া একটা লম্বা সময় ধরে আলাপ জুড়ে দিল। পদ্ম তো বরাবরের মতোই বেশি কথা বলা মানুষদের পছন্দ করে, আর ইসনিয়া হলে তো কোনো কথাই নেই। পদ্ম মাঝে মধ্যে বুঝতে পারে না এটা কি আসলেই তার শ্বশুরবাড়ি কিনা, কারণ এই শ্বশুরবাড়ি নিয়ে অনেক বাজে ধারণা তার ছিল। তার ফুফাতো বোনকে তার শ্বশুরবাড়ির মানুষগুলো খুব শারীরিক মানসিকভাবে অত্যাচার করত। শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। সেই থেকে পদ্ম বিয়ে আর শ্বশুরবাড়ি এই দুটো জিনিসকে ভয় পেত। তবে শেখ পরিবারকে দেখে তার ধারণা পাল্টে গিয়েছে। তারা অমায়িক মনের মানুষ। সে কখন মুনিরা শেখ পদ্মকে বললেন ইজহান এসেছে, সে যেন রুমে যায়, কিন্তু পদ্ম যায়নি। বসে বসে এখনো কথা বলছে। ইজহান তার মায়ের থেকে শুনেছিল পদ্ম ইসনিয়ার রুমে। পদ্ম জানে ইজহান এসেছে, তাও রুমে আসছে না। এখন আর বরের জন্য মায়া মমতা কিছু নেই। ইজহান একা বসে দুঃখ প্রকাশ করছে। তার কপালে জুটেছে একটা। পদ্ম রুমে আসো। ব্যাস, পদ্মের কথা বন্ধ হয়ে গেল। পিছন ফিরে দেখে ইজহান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর ইসনিয়া, সে তো দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। আসছো না কেন? আর কতবার বলতে হবে তোমায়? পদ্ম মৃদু কেঁপে উঠল ইজহানের ধমকে। ইসনিয়া ইশারা করলো যাওয়ার জন্য। পদ্ম উঠে ইজহানের কাছে গেল। ইজহান পদ্মের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। মেয়েটির উপর যতই রাগ থাকুক না কেন, তার মায়াবী চেহারা দেখলে সব রাগ চলে যায়। শোনো পদ্ম, এত রাগ করা ভালো নয়। আর স্বামীর সাথে রাগ করা তো আরো ভালো নয়, গুনাহ হয়, বুঝেছো? আমি বুঝি না সারাদিন তোমার এত রাগ কোথা থেকে আসে। আমি তো কোনো দোষ করিনি, কেন রাগ দেখাচ্ছ বলো তো? একটু দাম দাও না আমাকে তুমি। ইজহান পদ্মকে শুইয়ে দিল। অতঃপর পদ্মের পক্ষে মাথা রাখলো। ইজহানের মনে হলো একটু মানসিক শান্তির প্রয়োজন, তাই কাজটা করলো। আর পদ্ম সে অবাক হয়ে শুয়ে আছে। কিছু বলতে যাবে, তখনই ইজহান পদ্মের মুখে হাত দিল। কথা বলো না, আমার একটু শান্তি প্রয়োজন। আমি শুয়ে থাকি, আর সমস্যা হলে বলো, আমি সরে যাব। পদ্ম আর কিছু বলতে পারলো না, চুপচাপ শুয়ে রইল। ইজহানকে আর কিছু বলতে মন চাইল না। কিভাবে নরম কণ্ঠে বলল, আমার একটু শান্তি প্রয়োজন। পদ্ম চুপচাপ ইজহানের চুলগুলোতে বিলি কেটে দিচ্ছে। সময় চলমান। জীবনের একটা জিনিস কখনো ধরে রাখা যায় না, সেটা হচ্ছে সময়। সে তো নিজ গতিতে চলতেই থাকে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, তাদের মন পরিবর্তন হয়, সম্পর্কও পরিবর্তন হয়। ঠিক তেমনটি হচ্ছে ইজহান আর পদ্মের সম্পর্কে। আগের তুলনায় তাদের সম্পর্কে বেশ উন্নতিও হয়েছে। পদ্মকে ইজহান তার ফ্ল্যাটে নিয়ে এসেছে, কারণ ইজহান এখান থেকেই হসপিটালে যায়। পথটা কাছে হয় তার জন্য। ইজহান হসপিটালে চলে গিয়েছে তার আগের সময়ে। পদ্ম কাজ করছে একা একা। এখন আর একা থাকতে ভয় লাগে না, আরো ভালোই লাগে। দুপুরে ইজহান বাসায় এসে লাঞ্চ করে। কোনোদিনের ব্যতিক্রম হয়নি। বাসায় এসে ইজহান শুধু পদ্মকে জ্বালাবে, এটা তার নিত্যদিনের কাজ। পদ্ম গোসল করে একদম ফিটফাট হয়ে বসে আছে। কিছুক্ষণ পর হয়তো ইজহান আসবে। প্রতিদিন এক সময় আসার চেষ্টা করে, আজ ভীষণ দেরি হচ্ছে। পদ্ম অপেক্ষা করতে করতে 3:55 বেজে গেল। এখনো ইজহান আসছে না কেন সেটাই বুঝছে না। এখন তো দুপুরের খাবার, বিকেলের নাস্তা হয়ে যাবে।
পদ্ম এবার দেরি সহ্য করতে না পেরে ইছানকে কল করলো। অনেকক্ষণ যাবৎ রিং হচ্ছে কিন্তু ইছান রিসিভ করছে না। এক পর্যায়ে পদ্মের রাগ উঠে গেল। অবশেষে ইছান কল রিসিভ করলো। ও পদ্মফুল কল দিয়েছো, দেখিনি তো। পদ্মের চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ছে। এতক্ষণ না খেয়ে বসেছিল, এখন এটা বলছে। পদ্ম রাগে ক্ষোভে ফোনটা কেটে দিল। ইছান বুঝেছে পদ্মের এই রাগের রহস্য। কিছু দরকারি কাজ থাকাতে আজ সময় মতো যেতে পারেনি। নিশ্চয়ই মেয়েটা না খেয়ে বসেছিল তার জন্য। ইছান নিজে নিজেই বলছে অবশ্যই রাগ করা উচিত। মনে মনে অনেক অনুশোচনা হলো তার। রাত 7টায় ইছান সব কাজ শেষ করে বাসায় এসেছে। চেয়েও তাড়াতাড়ি আসতে পারেনি কাজগুলোর জন্য। কলিং বেল চাপতেই পদ্ম দরজাটা খুলে। ইছান চশমার আড়ালে পদ্মকে এক পলক দেখে নিল। মেয়েটার মুখটা শুকনো শুকনো লাগছে। এখনো কি না খেয়ে আছে নাকি? ইছান নিজের শার্টটাও চেঞ্জ করলো না, শুধু হাতটা ধুয়ে পদ্মের জন্য খাবার নিল। হয়তো পদ্ম এখনো না খেয়ে আছে। নিজের পাপকে মুছানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে। ইছান প্লেট সামনে নিয়ে বসে আছে। দীর্ঘ আধা ঘন্টা যাবৎ এক প্রকার যুদ্ধ করছে খাবার নিয়ে, কিন্তু পদ্ম মুখেই নিচ্ছে না। পদ্মের প্রতি রাগ হলেও সেগুলো চোখ বুজে হজম করে নিচ্ছে। খাও না পদ্মফুল, এত রাগ করার কি আছে? আমি বলেছি তো আমার কাজ ছিল তাই আসতে পারিনি। পদ্ম না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। পদ্ম মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ সে খাবে না। খাবো না আমি? অসুস্থ হলে আপনার কি? আপনার তো আমার প্রতি কোনো রকম ভালোবাসা নেই, তাহলে এমন কেন করছেন? আমি খাবো না, খাবো না। ইছানের মুখটা ছোট হয়ে এলো। খাবো না খাবো না কথাটা শতবার বলা হয়ে গিয়েছে, যেন ইছান কানে শুনতে পায়নি। ইছানের মন চাচ্ছিল পদ্মকে টেনে এক থাপ্পড় দিতে, কিন্তু সে এটা করেনি। পদ্ম এমনিতেই তখন কষ্ট পেয়েছে, এখন থাপ্পড় দিলে তো কথাই বন্ধ করে দিবে মনে হয়। হুম, তুমি অসুস্থ হলে আমি কাকে আদর করব বলো? এমন নিষ্ঠুরতম কথাবার্তা বলো না পদ্ম। আমি তো তোমাকে খুব ভালোবাসি আমার পদ্মফুল। খেয়ে নাও, এমন রাগ করতে নেই। পদ্ম চোখ রাঙালো ইছানকে। ইছান মোটেও ভয় পায়নি, উল্টো হাসি পেয়েছিল। দাঁতে দাঁত চেপে হাসি আটকে রাখলো। এইভাবে চোখ রাঙিও না পদ্ম, আমি খুব ভয় পেয়েছি। পদ্ম মুখ ভেঙালো। সব নাটক করছে, সে কি কিছু বুঝছে না নাকি? হয়েছে, এবার সরুন এখান থেকে। আমার আর ভালো লাগছে না এসব। আচ্ছা শোনো তাহলে, মেধা প্রেগনেন্ট তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আর আজ পেশেন্টের খুব চাপ ছিল তাই আসতে পারিনি। এই পর্যন্ত কতবার সরি বলেছি পদ্ম, একবারও কি মাফ করা যায় না? আমার সরিগুলো কি গ্রহণযোগ্য হবে না? মেধা প্রেগনেন্ট শুনে পদ্মের তো চোখ চিকচিক করছে খুশিতে। এখন তো আর তার নাচতে মন চাচ্ছে। ইস, মেধা আপু তো একবারও বলেনি তাকে। যাই হোক, সে তো শুনেছে, এই খুশি কোথায় রাখবে? পদ্মের এমন মনে হচ্ছে যেন তার নিজের বাচ্চা হবে। পদ্ম খুশি হয়ে ইছানের হাত ধরলো। সত্যি মেধা আপু প্রেগনেন্ট? ইছান স্বাভাবিক কণ্ঠে বলল। জি ম্যাডাম। পদ্ম ইছানের হাতে থাকা প্লেটের দিকে তাকালো। পরক্ষণেই আবার বলল, আমি ভাত খাবো, কিন্তু কথা হচ্ছে আমাকে মেধা আপুর কাছে নিয়ে যেতে হবে। আমি আপুর সাথে দেখা করব। যদি আপনি রাজি থাকেন তো খাবো, না হলে আপনি আজ আমাকে সারাদিন চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। ইছান রাজি হলো পদ্মের কথায়। পদ্ম খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছে। ইছান নিঃশব্দে পদ্মের কাণ্ড কারখানা দেখছে। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। এই পিচ্চি মেয়েকে সারা জীবন সহ্য করতে হবে তার। ইছান পদ্ম মেধার বাসায় আসলো। পদ্ম তো মেধাকে পেয়ে খুব খুশি। মেধাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিন্তু ইছান তাকে নিয়ে চলে এসেছে। কারণ মেধার বাসায় এমনি অনেক মেহমান ছিল। অন্য সময় হলে রেখে আসতো পদ্মকে, কিন্তু আজ সম্ভব না। ল্যাপটপে এত কি দেখছেন আপনি? ইছান আতশোয়া হয়ে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে রিসার্চ করছিল। তার পাশেই পদ্ম শুয়ে আছে। ঘুম আসছিল না, তাই ইছানের দিকে তাকিয়ে আছে। সে তো ল্যাপটপে ডুবে আছে। আশেপাশে যে কিছু হচ্ছে বলতেও পারবে না বোধ হয়। কাজ করছি, তুমি ঘুমাও। কি কাজ করছেন? আপনার কাজ তো শুধু রোগী দেখা, তাহলে এটাই কি করছেন? ইছান উত্তর দিল না। পদ্ম উঠে বসেছে। পদ্ম ইছানের থেকে ল্যাপটপ নিয়ে আসলো। ইছান গলা উঁচু করে বলল, আরে কি করছো? এটা দাও। পদ্ম কিছু না বলে ল্যাপটপটা সরিয়ে ইছানের গলা জড়িয়ে ধরলো। আমার একটা বাবু লাগবে ডক্টর সাহেব। মেধা আপুর মতো আমাকেও একটা বাবু এনে দিন না। ইছান হাসছে পদ্মের অপ্রাসঙ্গিক কথা শুনে। সে নিজেই বাচ্চা, আবার আরেকটা বাচ্চা চাই। বাচ্চার থেকে বাচ্চা হবে। কোন ভূত এখন মাথায় চেপে বসেছে কি জানি। এখন এই আট পাগলটাকে সামলাবে কিভাবে? ইছান বুঝছে না হঠাৎ পদ্ম বাচ্চার জন্য এমন পাগলামো করছে কেন। দিন দিন সীমা অতিক্রম করে ফেলছে মেয়েটা। সারাদিন পদ্মের এমন প্যারা আর সহ্য হচ্ছে না। তুমি এখনো নিজেই বাচ্চা, আবার কোন মুখে বাচ্চার কথা বলো? পদ্ম মুখটা কুঁচকে ফেললো। ইছানের এই কথা তার পছন্দ হয়নি। আমি আমার মুখ দিয়ে বলেছি আপনার কোনো সমস্যা, আর আমি বাচ্চা? তাহলে আদর করার সময় মনে রাখেন না কেন? ইছান হো হো করে হেসে উঠল। ইছানের হাসি পদ্মের ভালো লাগলো না। আদর করা আর বাচ্চা গিফট দেওয়া অনেক পার্থক্য আছে পদ্ম।
পদ্মের মন মানল না ইছানের কথাই। মেধাপুর বাচ্চা হবে, তাই এখন তারও বাচ্চা লাগবে। তারপর দুজন প্রেগনেন্ট হয়ে সারাদিন আড্ডা দিবে। আপাতত যে কোনো মূল্যে তার বাচ্চা চাই। আপনার কথা আমি মানতে চাচ্ছি না। আমার একটা বাচ্চা লাগবে ইজান ভাইয়া। ইছানের চোখ কপালে। এই পদ্মকে চিনতে পারছে না সে। হতভম্ব হয়ে আছে পুরো। বাচ্চার শোকে পাগল হয়ে এখন বরকে ভাই ডাকছে। পদ্মকে পাগল ভেবেছিল, এখন দেখি পুরাই পাগল মেয়েটা। পদ্মের ভাইয়া ডাকা ইছানের পছন্দ হয়নি। জোর করে নিজের থেকে পদ্মকে সরিয়ে নিল। ইছান পদ্মের মুখ চেপে ধরল। খুবই হালকাভাবে ধরেছে, যেন ব্যথা না পায়। গম্ভীর কণ্ঠে বলল, তুমি নিশ্চয়ই তোমার কোনো ভাইকে বিয়ে করনি, রাইট? পদ্ম মাথা নাড়ল। অর্থাৎ ইছানের বলা কথাটা সত্যি। তাহলে আর কখনো ভাই ডাকবে না। এসব আমার পছন্দ না পদ্ম। নেক্সট টাইম যেন তোমার মুখে এসব না শুনি, না হলে খুব খারাপ হয়ে যাবে। পদ্ম ইছানের গালের দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল। আহ্লাদি কণ্ঠে বলল, আচ্ছা বলবো না, কিন্তু আমার একটা বাচ্চা লাগবেই লাগবে। ইছান বিরক্ত হলো, প্রচুর বিরক্ত সে। আর ভালো লাগছে না পদ্মের এসব কথা শুনতে। নিজে তো পাগল, এখন তাকেও পাগল বানাতে চাচ্ছে। ইছান ধমক দিল পদ্মকে। সব সময় ফাইজলামও করবে না। এখনো বয়স হয়নি বিয়ে করার, তাও বিয়ে হয়েছে মানলাম। এখন আবার কিসের পাগলামো শুরু করেছো? এই বয়সে বাচ্চা নেওয়া কতটা রিস্ক বোঝো তুমি? শুধু বললেই হয় না সব কিছু। সময় হলে ঠিকই বাচ্চা হবে, এখন চুপচাপ ঘুমাও। পদ্ম কেঁদে দিল ইছানের কথায়। সুন্দর মতো বললেই তো হতো, এভাবে ধমক দিয়ে বলার কি আছে? মানুষটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, একটু ভালো করে কথা বলে না। আপনি আমাকে আজ 2বার কাঁদিয়েছেন। আপনার কি মনে একটুও মায়া দেয়নি? বদ লোক। আর আমার কাছে আসবেন না আপনি। এখন আর আমাকে ভালো লাগে না, জানি তো। সোজা সাপটা বলে দিন, আমি গ্রামে চলে যাব। প্রচন্ড বিরক্ত হলো ইছান। একে তো সারাদিন শুধু তাকে জ্বালাচ্ছে, তার উপর এখন আবার কাঁদছে। কিছু বললেই কেঁদে দেয়। তাই বেশিরভাগ সময়ই ইছান তার কথাগুলো হজম করে নেয়। ছোট মানুষ বলে কোনো রকম কষ্ট দিতে চায় না। উঁচু গলায়ও কথা বলে না। তবে মাঝে মাঝে নিজের এই রাগটাকে কন্ট্রোল করতে পারে না সে। আমার তো সবসময় আমার নিজের ব্যক্তিগত পদ্মফুলকে ভালো লাগে। শোনো, তুমি আর একটু বড় হও, তারপর বাচ্চা নিয়ে ভাববে। ঘুমাও তো পদ্মফুল। ঠিক আছে, তাহলে আপনিও আমাকে আর আদর করতে পারবেন না। যদি আমার কাছে এসছেন তো দেখবেন পদ্মের আসল রূপ। অসহ্য লোক। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইছান পদ্মকে বেশি জোর করলো না। সকালে উঠলে ঠিকই রাগ কমে যাবে। এমন রাগ দেখায় যেন আর কখনো কথা বলবে না, পরে নিজেই আসে কথা বলার জন্য। ইছান পদ্মের পাশ থেকে ল্যাপটপটা নিল। মনে মনে বলছে, ভালোই হয়েছে পদ্ম অন্যদিকে ফিরে শুয়েছে। এখন সে একটু কাজ করতে পারবে। ইছান বেশ খুশি হয়েছে। অতঃপর আবার কাজে মন দিল। সবার উপরে তার কাজ, পেশা, এগুলো ছাড়া সে কিছুই ভাবতে পারে না। দরকার পড়লে সে পৃথিবীর মায়া ছেড়ে দিবে, তাও নিজের পেশা থেকে এক চুলও নড়বে না। এই একটা জিনিস দিয়ে সে মানুষের সেবা করতে পারে। এর থেকে আর ভালো কাজ কি বা হতে পারে? এজন্যই পেশাটা তার এত পছন্দের। রাত 2টা। ইছানের কাজ শেষ হলো। এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। চোখ থেকে চশমাটা খুলে রাখলো। তারপর পদ্মের পাশে শুয়ে পড়েছে। পদ্মকে জড়িয়ে ধরার সময় ইছান শুনতে পেল পদ্ম বিড়বিড় করছে, আমার বাচ্চা লাগবে। ইছান পদ্মের ঘুম ঘুম কণ্ঠে এই কথা শুনে হাসলো। ঘুমাচ্ছে, তাও বাচ্চার কথা সরছে না মুখ থেকে। এটা পুরাই পাগল। আর এই পাগলটা কেউ ইছান বেশি পছন্দ করে। পদ্মকে পিছন থেকে জড়িয়ে ধরে পদ্মের ঘাড়ে মুখ লুকালো। এই যে তার এখন বেশ শান্তি লাগছে। যখন পদ্মকে এভাবে জড়িয়ে ধরে মনের ভিতর এক ভালো লাগা কাজ করে। ইছান উঠে পদ্মের সে ঘুমন্ত মায়াবী চেহারা দেখে নিল। পদ্মকে এভাবে ঘুমাতে দেখে ইছানের মনে হলো তার প্রাণটা যেন এখানেই লুকিয়ে আছে। পদ্মের কানে হালকা করে উষ্ঠ ছুঁয়ে আবারও জড়িয়ে ধরলো খুব গভীরভাবে। সারাদিন পরিশ্রম করে রাতে একটু শান্তি পদ্মই দেয়। সকাল 8:30। পদ্মের ঘুম ভাঙলো, তাও তীব্র রোদের আলোয়। যেন সূর্য মামা তার দিকেই মুখটা রেখেছে। পদ্মের চোখ মুখ কুঁচকে এলো। উঠে গিয়ে পর্দাটাও দিতে পারছে না, কারণ ইছান তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইছানের সব নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে পদ্মের ঘাড়ে। চোখটা বুজে অনুভব করতে লাগলো সুন্দর এক অনুভূতি। হঠাৎ তার মাথায় কাল রাতের কথাগুলো চলে আসলো। পরক্ষণেই রাগে মুখটা লাল হয়ে উঠলো। একদিক দিয়ে বাচ্চা চায় না, এখন জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। একে তো রাগ ইছানের উপর, আবার রাগ হচ্ছে সূর্য মাবার উপর। দুজনে যেন ইচ্ছে করেই সকাল সকাল তাকে বিরক্ত করতে এসেছে। ইছানকে জোর করে নিজের থেকে সরিয়ে দিল। ইছান তো ঘুমেছিল, তাই পদ্মকে কিছু করতে পারেনি। পদ্ম সকালে নাস্তা বানাচ্ছে। আজ শুক্রবার, তাই ইছানও হসপিটালে যাবে না। এই জন্যই এতক্ষণ ঘুমাচ্ছে, না হলে কখন ঘুম থেকে উঠে হসপিটালে চলে যেত। পদ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে, আবার সেটা সেক দিচ্ছে। হঠাৎ পিছন থেকে পদ্মকে ইছান জড়িয়ে ধরলো। মৃদু কেঁপে উঠলো সে। আজ তো শুক্রবার, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো কেন?
বাড়ির থেকেও নাস্তা আনা যেত, আমার সাথে কিছু সময় শুয়ে শুয়ে সকালটা প্রেম আলাপ দিয়ে শুরু করতে। পদ্ম রেগে যাচ্ছে ক্রমাগত। আর ভালো লাগছে না ইজহানকে, মন যাচ্ছে দৌড় দিয়ে দূরে সরে যেতে। ছাড়ুন, আপনি দেখছেন না আমি কাজ করছি, কেন বিরক্ত করছেন? সকাল সকাল প্রেমের আলাপ করার সময় নেই। তুমি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছো কেন সেটা বলো আগে। আমার ইচ্ছে হয়েছিল, আমি উঠেছি। আপনার কি? আপনার কোনো সমস্যা আছে নাকি? ইজহান পদ্মের গাল দুটো টেনে দিল, যা পদ্মকে আরো রাগিয়ে তুলেছে। জি ম্যাডাম, অবশ্যই সমস্যা আছে। পদ্ম রেগে গিয়ে বলল, ছাড়ুন তো, আমি এখন কাজ করছি। আপনি এখান থেকে যান, আপনার জন্য ঠিকঠাক মতো কাজও করতে পারছি না। ইজহান সরে আসলো। বুঝেছে পদ্ম কালকের বিষয়টা নিয়ে পদ্মের মন মেজাজ ভালো না। যতই হোক পদ্মের এসব কথাকে গুরুত্ব দিলে হবে না। এটা যে তার জন্যই ক্ষতি, এটাকে বোঝাবে তাকে। কিসের পাগলামো শুরু করলো এই মেয়ে, কবে বুঝতে হবে কে জানে। সারাদিন পদ্ম একবারও ইজহানের কাছে যায়নি, দুদণ্ড বসছেও না পাশে। পদ্ম খুব করে বোঝাচ্ছে সে ভীষণ রাগ করে আছে। ইজহান তাকে ধরলেই সে রাগ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে, তার বাচ্চা লাগবে। আর ইজহান সে তো তার কথা একটুও নড়চড় করবে না। সেটা সিদ্ধান্ত নিয়েছে, সেটাই হবে। একদিন বায়না করেছে, 2 দিন করবে, 3 দিন করবে, কিন্তু 4 দিনের সময় ঠিকই এসব কথা ভুলে যাবে। ইজহান প্রতি শুক্রবারের মতো আজও বিকেলে বের হলো, যেদিন সবাই আড্ডা দেয়, একটু মন খুলে কথা বলার সুযোগ পায়। ইজহান চলে যাওয়ার পর পদ্ম মেধাকে কল দিল। কিছু সময় বাদে মেধা কলটা রিসিভ করলো। মেধা হাসি মুখে পদ্মকে বলল, কেমন আছো আমার প্রাণের বন্ধুর বউ? পদ্ম মনমরা হয়ে বলল, ভালো নেই আপু, তুমি কেমন আছো? পদ্মের কথায় মেধার খটকা লাগলো। অন্যদিন হলে সে সুর টেনে বলতো খুব ভালো আছি, আজ একেবারে প্রথমেই বলে দিল ভালো নেই। আমি তো ভালোই আছি, কিন্তু তুমি ভালো নেই কেন? আপু একটা কথা বলবো? আমার তো আবার লজ্জা করছে, কিভাবে যে বলি। নির্দ্বিধায় বলতে পারো। আসলে আপু আমার বাচ্চা চাই এখনই, কিন্তু রাজি হচ্ছেন না উনি। মেধার হাসি আসলো পদ্মের কথা শুনে। কি সুন্দর করে বলছে বাচ্চা চাই এখনই, বাচ্চা কি কিনে আনবে নাকি? বাচ্চা কি কিনবে নাকি? মেধার কথা শুনে পদ্ম ঠোঁট উল্টালো। কিনে আনা যায় নাকি? আচ্ছা বুঝলাম বাচ্চা লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিতে চাইছো পদ্ম? তোমার বয়স তো অল্প, রিস্ক থাকবে পুরো প্রেগন্যান্সির সময়টা। এটা বলা যতটা সহজ, বিষয়টা ততটাই কঠিন। এজানের সাথে আমি একমত। তুমিও যাচ্ছ না? না বোন, দেখো আমার বয়স এখন 30, আমি প্রেগনেন্ট অবশ্যই। অনেকে বলবে যে কেন এত পরে বাচ্চা নিচ্ছি। আমি তো ডাক্তার, আমি সব বুঝি। তুমি এসব কথা পরে ভেবো। ভুল বশত যদি প্রেগনেন্ট হয়ে যাও, তাহলে তোমার নিজেরই লাইফ রিস্ক থাকবে, বুঝেছো? পদ্ম ঠান্ডা মাথায় মেধার কথাগুলো শ্রবণ করলো। মেধা আপু কখনো তাকে খারাপ পরামর্শ দেয়নি, নিশ্চয়ই এটাও খারাপ কিছু হবে না। যদি ভালো হতো তাহলে মেধা আপুই সবার আগে হ্যাঁ বলে দিত। যেহেতু মানা করেছে তাই সে এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে নিল। কিন্তু আপু, আমি তো ওনার সাথে রাগ করে আছি এই বিষয় নিয়ে। এখন কি হবে? লজ্জা পাবো তো ওনার সামনে দাঁড়াতে। আরে বোকা, লজ্জা পাওয়ার কিছু নেই। ইজান জানে তো তুমি পিচ্ছি একটা মেয়ে। ও গিয়ে দেখো এসব কথা নিয়ে মাথা ঘামায়নি। আর রাগ কিভাবে ভাঙাবে সেটা অন্তত আমার বলে দিতে হবে না আশা করি। পদ্ম হাসলো। না আপু, আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি ফোন রাখছি। নিজের খেয়াল রেখো। আমি ওনাকে বলে তোমার সাথে দেখা করতে যাব। রাত 9টা। ইজহান বাসায় ফিরল। পদ্ম দরজা খুলেছে। পদ্মের রূপ দেখে ইজহান অবাক হয়ে চেয়ে আছে। কালো শাড়ি পরিহিত কিশোরীকে দেখে বুকের বাঁ পাশটা নাড়া দিয়ে উঠল। ইজহান বাসায় আসার আগে পদ্ম এভাবে সেজেছে। মিটমিট করে হাসছে সে। কিভাবে পদ্মের দিকে তাকিয়ে আছে তার ডাক্তার সাহেব। ভেতরে আসবেন না? ইজহান হুঁশে ফিরল। তড়িঘড়ি করে বাসার ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ব্যালকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ফোনটা ঘাঁটছে। পদ্ম ইজহানের বক্ষে মাথা রাখলো। ইজহান ফোনটা পকেটে ঢুকালো। আপাতত পদ্মকে ছাড়া অন্য কিছুতে অ্যাটেনশন দিতে চাচ্ছে না সে। তুমি না বলেছিলে আমি যেন তোমার কাছে না যাই, তাহলে নিচ থেকে আবার এসেছো কেন? পদ্ম যেন কথাটা শুনেও শুনলো না এমন ভাব করলো। পদ্ম ইজহানের টি শার্ট ধরে তার দিকে ঝুঁকালো। ইজহান ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি চাই ম্যাডাম? আপনাকে চাই ডক্টর সাহেব। ইজহান আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলো না। পদ্মের ওষ্ঠে তার ওষ্ঠের ভালোবাসার ছোঁয়া দিতে লাগলো। দুজন যেন ভালোবাসার রাজ্যে ডুব দিয়েছে। ব্যাস আর কিছুই চাই না তার। এটুকুতেই যেন এক টুকরো শান্তি। কেটে গিয়েছে বিয়ের 4টি বছর। পদ্ম এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। এত বছরের ব্যবধানে মেয়েটা এখন আর হ্যাংলামও করে না, যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে, কথা বলে। ইজহানের 3 বছরের কষ্টের ফল অবশেষে একজনকে মানুষের মতো মানুষ করতে পারলো। শুধু মেয়েটারও কথা কমাতে পারেনি এই যা। বিয়ের প্রথম প্রথম যেমন বকবক করতো, এখনই সে আগের মতোই রয়েছে। আর যোগ রুটে হয়েছে ভীষণ। আজ ইজহান আর পদ্মের 4র্থতম বিবাহ বার্ষিকী।
এই জন্য শেখ বিলায় বেশ বড়সড় করে আয়োজন চলছে। সবাই খুব খুশি। ইজান তাদের প্রত্যেক বিবাহবার্ষিকীতে এমন বড় করে আয়োজন করে। সবাই কাজ করছে যে যার মতো। শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে পদ্ম। সদ্য গোসল করে এসেছে, যার কারণে চুলগুলো থেকে পানি পড়ছে। পদ্মের এসব কাহিনী ইজান খেয়াল করেছে। কাছে এসে দেখবে তা না, দূর থেকে দেখছে। মেয়েটা সেই বোকাই রয়ে গেল। ইজান পদ্মের দিকে ঝুঁকে আসলো। পদ্ম আতশোয়া হয়ে শুয়েছিল। পদ্মের দুপাশে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল। এভাবে দেখছিলে কেন? ভরকে গেল পদ্ম। সে ভেবেছে ইজান তাকে নিশ্চয়ই খেয়াল করেনি। কি একটা লজ্জা পেতে হচ্ছে এখন। কোথায় দেখেছিলাম? মিথ্যে বলো না, তুমি দেখছিলে আমায়। আমি আয়নায় দেখেছি সব। সবার চোখকে ফাঁকি দিতে পারবে, এই ইজানের চোখকে তুমি কখনো ফাঁকি দিতে পারবে না পদ্মফুল। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই আপনাকে দেখবো। আর আপনি ঝুঁকে আছেন কেন? বয়স হয়েছে, তবুও লজ্জা নেই? ইজান পদ্মের মুখে তার আঙ্গুল ছুঁয়ে দিল। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে গেল তার। লজ্জা কোনোদিনে হবে না পদ্মফুল। সরুন তো। এভাবে ঘরে একা বসে থাকলে বাইরের মানুষরা কি বলবে? একটা চুমু দেই প্লিজ। পদ্ম চোখ রাঙালো। এই না না, এখন না। ইজান পদ্মের কথা শুনল না। টুক করে পদ্মের ওষ্ঠে একটা চুমু এঁকে দিল। পদ্ম মুখ হাত দিয়ে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইজান ব্যাককলের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওয়াশরুম থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে। চিন্তিত হয়ে ইজান প্রশ্ন করল। পদ্ম ঠিক আছো তুমি? দরজা খুললে আমি ঢুকবো। পদ্ম কোনো রকম উত্তর দিল না। মুখ ধুয়ে বের হলো। ইজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। চোখে মুখে দুর্বলতার ছাপ। চোখ টেনে তুলতে পারছে না এমন অবস্থা। ইজানকে শক্ত করে জড়িয়ে ধরলো পদ্ম। পদ্মের পিঠে হালকা করে হাত রাখলো। প্রায় 1 সপ্তাহ ধরে পদ্মের এই অবস্থা। আসলে বুঝছে না ঠিক কি হয়েছে। ইজান নরম কণ্ঠে বলল। ঠিক আছো তুমি? পদ্ম মাথা নাড়ালো। কথা বলার শক্তি নেই। বমি করে সব শক্তি উধাও হয়ে গিয়েছে। পেটে যা ছিল সব চলে গিয়েছে। ইজান আবারও বলল। তোমার আসলে কি হয়েছে? এমন দুর্বল হয়ে গিয়েছো আমি বুঝছি না ঠিক। আমিও জানি না, কয়েকদিন ধরে বমি হয়, মাথা ঘোরায়, যা খাই সব বমির সাথে চলে যায়। এই জন্যই বোধহয় দুর্বল দুর্বল লাগছে। ইজান পদ্মকে কোলে করে বেডে শুয়ে দিল। কিছুক্ষণ শুয়ে থাকুক, তারপর না হয় উঠে বাহিরে যাবে। পদ্ম বসতে নিয়েছিল, তখনই ইজান ধমক দিল। সমস্যা কি তোমার? একটু আগে বমি করে এসেছো, এখন আবার কোথায় যেতে যাচ্ছ? খবরদার, রুমের বাহিরে পা রাখবে না। কিছু সময় রেস্ট নাও, তারপর উঠে বাহিরে যাবে। পদ্ম দুর্বল গলায় বলল। না, বাসায় কত মেহমান, সবাই কি ভাববে বলুন তো? ইজান উঠে দাঁড়ালো। যদিও মানুষের কোনো কথাকে সে পাত্তা দেয় না, কিন্তু এখন এভাবে পদ্মকে ঘরে আটকে রাখলে সত্যি অনেকে অনেক কথাই বলবে, যার ইফেক্ট পড়বে পদ্মের উপর। কিন্তু এখন তো সে অসুস্থ, কিভাবে বাইরে যেতে বলবে? যদি আবার অসুস্থ হয়ে যায় তখন? এই অনুষ্ঠান শেষ হলেই পদ্মকে মেধার কাছে নিয়ে যাবে। যদিও এসব মেয়েলি ব্যাপার, তাই সে এখানে থাকতে চাচ্ছে না। এরকম রোগের চিকিৎসা সে করে না। তুমি শুয়ে থাকো, আমি মাকে বলবো তুমি একটু অসুস্থ হয়ে পড়েছো, তাই এখন শুয়ে আছো। পদ্মের তাও মন মানল না। বাসায় এত মানুষ, এভাবে শুয়ে থাকাটার আসলেই মানে না। এই ইজানকে কে বোঝাবে? আবার একদিক দিয়ে শুয়ে থাকতেও মন চাচ্ছে। 10 মিনিট ঘুমোলে হয়তো ভালো লাগতো। মাথা প্রচুর ঘোরাচ্ছে। কিন্তু পদ্মের পুরো কথাটা শেষ করতে দিল না ইজান। কোনো কিন্তু নয়, আমি মাকে পাঠাবো তোমার কাছে, আমি আসছি। ইজান চলে গেল। পদ্মের চোখ বন্ধ হয়ে আসছে। তার যদি বড় কোনো অসুখ হয়ে থাকে তখন ভেবেই চোখ দিয়ে নোনা পানি পড়তে লাগলো। ইজানকে ছাড়া থাকতে পারবে না সে। মানুষটার প্রতি খুব মায়া জন্মেছে এই 4টি বছরে। বিয়ের পর পদ্ম খুবই কম সময়ের জন্য গ্রামে গিয়েছে। সে যেতে চাইতো না। অন্য মেয়েরা যেমন বাপের বাড়ি যাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে, আর সে জায়গায় মেয়ে হয়ে বাপের বাড়ি যেতে চায় না। মনিরা শেখ জোর করিয়ে তারপর পাঠাতো, তাও আবার 2-3 দিন থেকে চলে আসতো। ইজানকে ছাড়া কোথাও যেতে ভালো লাগতো না, মন বসতো না। মানুষটাকে চোখের আড়াল করতে চায় না সে। আজ তাদের 4র্থতম বিবাহবার্ষিকী। আজই তাকে অসুস্থ হতে হলো। নিজের প্রতি একরাশ রাগ জমা হচ্ছে। পদ্ম প্রায় 1 ঘন্টার মতো শুয়ে আছে, ভালো লাগছে না। প্রচন্ড পরিমাণে অস্বস্তি লাগছে। দম বন্ধ হয়ে আসছে। মাথাটা ব্যথা করছে অনেক। পদ্ম উঠে বসেছে, মাথা চেপে ধরল। মন চাচ্ছে শরীর থেকে মাথা আলাদা করে দিতে। অসহ্যকর বেদনা। কেন যে শরীরের এমন অবস্থা হয়েছে কিছুই বুঝছে না সে। কয়েকদিন আগেও তো ভালো ছিল। কেন যে এমন হচ্ছে তার? মাথা ব্যথা বাড়তে লাগলো। এক প্রকার ছটফট করছে সে। মনিরা শেখ আর ইসনিয়া রুমে এসেছে। ইজান তখন বলেছিল পদ্ম অসুস্থ, তাই ঘুমোচ্ছে। কাজের চাপে আর পদ্মের সাথে দেখা করতে আসতে পারেনি। এখন তিনি আর ইসনিয়া এসেছেন। রুমে ঢুকেই বিচলিত হয়ে গেলেন পদ্মের ছটফটানি দেখে। তড়িঘড়ি করে পদ্মকে টেনে বুকে জড়িয়ে ধরলেন।
কি হয়েছে? কি হয়েছে? এমন করছো কেন? পদ্ম মাথাটা মুনিরাশিকের বুকে হেলিয়ে দিল। মা, জানি না আমার কি হয়েছে, কয়েকদিন ধরে বমি, মাথা ঘোরায়, এখন মাথা ব্যথা করছে ভীষণ, আমি সহ্য করতে পারছি না। মুনিরাশিকের কপালে ভাঁজ পড়ল। এগুলো প্রেগনেন্ট হওয়ার লক্ষণ। কোনোভাবে পদ্ম প্রেগনেন্ট নয় তো? ইছনিয়া তো মনে মনে ধরেই নিয়েছে পদ্ম প্রেগনেন্ট, তবে তার মায়ের ভয়ে মুখে কিছু প্রকাশ করলো না। মনটা যেন আনন্দে দুলছে। শোনো ইসনিয়া, দুটো প্রেগন্যান্সি কিট আনবি এক্ষুনি, জানি আয়। ইসনিয়া লাফ দিয়ে চলে গেল কিট আনতে। পদ্ম প্রেগনেন্সি কিট এসব বুঝলো না। সে তো আর প্রেগনেন্ট নয়, তাহলে তার শাশুড়ি কেন এটা বলছে? মুনিরাশিক পদ্মের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার পিরিয়ড ডেট কবে? পদ্মের কোনো রকম সংকটবোধ কাজ করলো না, সোজা সাপটা উত্তর দিল। এ মাসের 5 তারিখ ছিল। এখন তো 16 তারিখ, তার মানে তোমার পিরিয়ড মিস হয়েছে, তাই তো? জি মা। আচ্ছা ইসনিয়া, কিটগুলো নিয়ে আনুক, তারপর সব ক্লিয়ার হবে। পদ্ম মাথা তুলে তাকালো মুনিরাশিকের দিকে, অবুঝ কণ্ঠে বলল। কি ক্লিয়ার হবে মা? মুনিরাশিক হেসে পদ্মের গালে হাত রাখলো। তুমি প্রেগনেন্ট কিনা সেটাই, তোমার যে লক্ষণ দেখছি মনে হয় তো প্রেগনেন্ট, তাই কিট আনতে পাঠিয়েছি ইসনিয়াকে। প্রেগনেন্ট কথাটা শুনে পদ্মের মনটা ধপ করে উঠল, চোখটা ভিজে আসছে বারবার। যখন মেধা আপু প্রেগনেন্ট হয়েছিল তখন তারও মা হওয়ার জন্য মনটা উতলা হয়ে উঠেছিল। তার বয়স 18 হওয়ার পরও ইজহান বারবার নিষেধাজ্ঞা দিয়েছে, কতবার যে চেষ্টা করেছে, কোনোভাবেই হয়নি। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে, হাজারবার ঝগড়া করেও গিয়েছিল ইজহানের সাথে, তবে কখনো গায়ে হাত তুলেনি, শান্ত হয়ে বোঝাতো, না হয় বকা দিত। এ নিয়ে তাদের মধ্যে কত কথা কাটাকাটি হয়েছে হিসেব নেই। কতবার ইজহান তাকে ফিরিয়ে দিয়েছে। ভাবতেই মনটা হু হু করে উঠল। শুধু বলতো, বয়স হোক, বড় হোক, তারপর বাচ্চা নেওয়ার কথা ভাববো। যদি ঘটনাটি সত্যি হয়ে যায় তাহলে ইজহান ঠিক কিভাবে নেবে বিষয়টা? এখন তো তার বয়স 19 হয়েছে, এটা মেনে নেওয়াই যায়। প্রায় আধা ঘন্টার পর ইসনিয়া এসেছে। বাসা থেকে ফার্মেসি দূরে, তাই এত সময় লেগেছিল, না হলে আরো তাড়াতাড়ি আসা যেত। এই আধ ঘন্টায় পদ্ম দুবার বমি করেছে। মুনিরাশিক একটুও নড়ল না পদ্মের কাছ থেকে। পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে। পদ্ম রেজাল্ট দেখে বারবার চোখ মুছতে লাগলো। দুটো দাগ এসেছে, তার মানে সে সত্যি সত্যিই প্রেগনেন্ট। তার এত বছরের সাধনা। পদ্ম না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। এটা হচ্ছে সুখের কান্না, সুন্দর অনুভূতি। পদ্ম কিটটা মুনিরাশিকের কাছে দিলেন। তিনি তো খুশিতে পাগল হয়ে যাবে প্রায়। বহু বছর পর শেখ বাড়িতে একটা বাচ্চা আসবে, বংশের প্রদীপ আসতে চলেছে। আর ইসনিয়া তো নাচছে খুশিতে। মুনিরাশিক পদ্মের কপালে চুমু দিলেন। যতই হোক, তার মাধ্যমেই তো সব হয়েছে। পদ্ম বলে দিয়েছে যেন কাউকে কিছু না জানাই, আর মুনিরাশিকও চাননি ধরেই সবকিছু কাউকে জানাতে। 4-5 মাস যাক, তারপর জানাবে। ইজহানকেও জানানো হয়নি। পদ্ম চেয়েছে সে নিজেই জানাবে তাকে, তাই কেউ কিছুই বলেনি। অবশেষে অনুষ্ঠান শেষ হয়েছে। সবাই এক এক করে চলে গিয়েছে। সবাই চলে যাওয়ার পর পদ্ম রুমে চলে এসেছিল। খারাপ লাগছিল এত মানুষের মাঝে থাকতে। মুনিরাশিক কিছুটা পদ্মকে অল্প কিছুটা পোলাও খাইয়ে দিলেন, কিন্তু তাও পদ্মের পেটে সইল না। তার অনাগত বাচ্চা তার অবস্থা নাজেহাল বানিয়ে ফেলছে একেবারে। পদ্ম রুমে এসে শুয়ে পড়েছে। বড্ড বেশি খারাপ লাগছে তার। ইজহানও রুমে এসেছে, কারণ ইজনিয়া বলেছিল পদ্ম তাকে বলেছে রুমে যেতে। পদ্ম চিত হয়ে শুয়ে আছে, এক হাত মাথার উপরে দেওয়া, আরেক হাত বালিশে রাখা। পদ্মের মুখটা দেখিয়ে ইজহানের খারাপ লাগা শুরু করলো। মেয়েটার হঠাৎ যে কি হলো বুঝতে পারলো না। পদ্মের পাশে বসে হাতটা ধরলো, আর সাথে সাথে পদ্ম চোখ মেলে ইজহানের দিকে তাকালো। বেশি খারাপ লাগছে তোমার? পদ্ম কিছু বলল না, উঠে গিয়ে ইজহানের হাতে কিটটা ধরিয়ে দিল। ইজহানের মন শীতল হয়ে আসছে, হাত মৃদু কাঁপছে। এটা কি সত্যি? পলক্ষহীন চোখে তাকিয়ে আছে কিটটার দিকে। ইজহান পদ্মকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। এমন হচ্ছে যেন পদ্ম কোথাও চলে যাবে। পদ্ম শ্বাস নিতে পারছে না, জান বের হয়ে যাওয়ার উপক্রম। পদ্ম তার কাঁধে পানি অনুভব করলো। আচ্ছা, পানি আসলো কোথায় থেকে? ইজহান কি কাঁদছে নাকি? ইজহানের মুখটা তার সামনে আনলো। সে ইজহান কাঁদছে, তার চোখের কার্নিশে বিন্দু বিন্দু পানি। কিন্তু কেন? ইজহান ভাঙা গলায় বলল, আমি কখনো তোমার অল্প বয়সে বাচ্চা চাইনি, কিন্তু আমার এখন এত শান্তি লাগছে কেন বলতে পারবে পদ্ম? পদ্ম মাথা নাড়লো। ইজহানের চোখ থেকে চশমা খুলে চোখের পানিগুলো মুছে দিল। এটা কি সত্যি? বাবা হওয়া এত শান্তি আগে বুঝিনি কেন? কারণ আমি আগে প্রেগনেন্ট হইনি, তাই। ইজহান বুঝেছে পদ্ম মজা করছে। মনে হচ্ছে এই তো সেদিন মেয়েটাকে বিয়ে করে ঘরে তুললো, আর আজ তাকে বাবা হওয়ার আগাম সংবাদ জানাচ্ছে। কি যে পরিমাণ শান্তি লাগছে তার বলে বোঝাতে পারবে না। এই অনুভূতিটা এত সুন্দর কেন? ইজহান পদ্মের মুখে অনবরত চুমু এঁকে দিল। ধন্যবাদ পদ্মফুল, আমাকে বাবা হওয়ার সুসংবাদ দেওয়ার জন্য। পদ্ম হেসে ইজহানকে জড়িয়ে ধরলো। আজ যেন খুশি শেষ নেই কারোর। প্রেগনেন্সির 6 মাস চলছে পদ্মের।
আগে থেকে শারীরিক গঠন বদলে গিয়েছে, প্রচুর মোটাও হয়েছে সে। এখন আপাতত খেতে পারে, যার কারণে খায় আর ঘুমায়। এই 6 মাস যাবৎ তারা শেখ ভিলেই আছে। ইজহানের এখান থেকে হসপিটালে যাতায়াত করতে সমস্যা, তাও পদ্ম ও তার বাচ্চার জন্য সব কথা ভুলে যায়। আনমনিরা শেখ তার কথা আর কি বা বলবে, সে তো পদ্মকে একটা কাজও করতে দেয় না। উল্টো ইজহান বাসায় না থাকাকালীন সময়ে পদ্মের পাশে পাশে থাকে, সবসময় পদ্মকে তিনিই আগলে রাখেন। পদ্ম তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ইজহান তার শার্ট চেঞ্জ করছে আর বলছে, পদ্ম, তোমার মনে হচ্ছে না তুমি আগের থেকে মোটা হচ্ছ? পদ্ম এতক্ষণ চকলেট খাচ্ছিল, আচমকা খাওয়া বন্ধ করে দিয়ে বলল। কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন। পদ্মকে রাগানোর জন্য বলল। তুমি আগের থেকে অনেক মোটা হচ্ছ, এত বেশি খেও না। তোমাকে এখন কেমন লাগছে? পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। তার জিনিস খাচ্ছে বলে একেবারে এই কথা বলবে? আমি কি একা খাচ্ছি নাকি? আপনার বাচ্চাও তো খাচ্ছে। আর খাবোই না আমি, ধুর। পদ্ম চকলেটটা নিচে ফেলে দিল, রুমের বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু ইজহান পদ্মকে পিছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরলো। পদ্মর পেটে হাত রাখলো। উফ, মেয়েটা এত রেগে যায়। ইজহান শান্ত কণ্ঠে বলল। মজা করছিলাম তো জান, এমন করে না, আর কখন এসব বলবো না। তুমি কি জানো তোমাকে কত সুন্দর লাগছে ইদানিং? পদ্ম একেবারেই মিলিয়ে গেল। মানুষটার উপর রাগ করে থাকতে পারে না সে। আগে সুন্দর ছিলাম না বুঝি? আমার বাবুর আম্মু সবসময় সুন্দর ছিল। পদ্ম ছটফট করছে, ঘুম আসছে না তার, পিঠ ব্যথা হয়ে আছে। এখনো তার ডেলিভারি 1 মাস বাকি আছে। এখন বাজে রাত 1টা। পাশে তাকিয়ে দেখে ইজহান নিশ্চিন্তে ঘুমোচ্ছে, পদ্ম ব্যথায় ছটফট করছে। একসময় তার ব্যথা প্রচন্ড শুরু হলো, শরীর থেকে ঘাম ঝরছে ইচ্ছে মতো। ইজহানকে খুব কষ্ট করে ডাক দিল, যদিও তাকে ডাক দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু সে তো কষ্ট সহ্য করতে পারছে না। ইজহান পাশ থেকে চশমাটা পরলো। পদ্মের শুধু ঘাম ঝরছে, মুখটা লাল হয়ে আছে পুরো। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লো ইজহান। তার আর বুঝতে বাকি রইল না কেন পদ্ম এমন করছে। পদ্মের ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। পদ্মকে কোনো রকম পাজাগোলা করে কোলে করে নিচে নিয়ে আসলো। মেয়েটার কান্না ইজহানের হৃদয় ভীষণ পোড়াচ্ছে। ইজহান তার বাবা মাকে গলা উঁচু করে ডাক দিল। তারাও এসে পড়েছে নিচে। তাড়াতাড়ি করে পদ্মকে গাড়িতে তোলা হলো। গাড়িতে থাকা অবস্থায় মেধাকে কল করলো। যেহেতু মেধাই প্রথম থেকে পদ্মের চেক আপ করে এসেছে, সেহেতু মেধাই ডেলিভারি করবে। এখন একমাত্র ভরসা মেধা। পদ্মের অসহনীয় ব্যথা থেকে কারোই মাথা ঠিক নেই। পদ্মকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মেধা যথাসম্ভব দ্রুত হসপিটালে চলে এসেছে, যার কারণে এত বেশি ওয়েট করা লাগেনি। ইজহানও অপারেশন থিয়েটারে, ও যেহেতু ডক্টর তাই হসপিটালের কর্তৃপক্ষ কোনো রকম কথাই বলেনি। পারমিশন নিয়েই সে অপারেশন থিয়েটারে ঢুকেছে। পদ্মের নর্মাল ডেলিভারি করা হবে, তাই সবকিছুর প্রস্তুতি নিচ্ছে। মাঝ বরাবর মেধা দাঁড়িয়ে আছে, তার পাশে 2জন নার্স আর ইজহান। পদ্ম কেঁদেই চলেছে, ইজহানের হাতটা শক্ত করে ধরে রেখেছে। এই প্রথম ইজহান কোনো মহিলার ডেলিভারিতে এসেছে, যার কারণে তার হাত পাও কাঁপছে। মাথা যেন ঠিকঠাক কাজ করছে না। মনে মনে একটাই দোয়া করছে যেন পদ্ম এবং তার বাচ্চা ঠিক থাকে। পদ্মের ডেলিভারি শেষ হলো। পদ্ম এখন অচেতন হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগেই ব্যথায় জ্ঞান হারিয়েছে। ইজহান তার একমাত্র ছেলেকে রক্তমাখা অবস্থায় কোলে নিল। হ্যাঁ, সে একটা পুত্র সন্তানের বাবা হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। বাচ্চাটিকে বুকের সাথে মিশিয়ে নিল। মেধা হেসে ইজহানের কাঁধে হাত দিল। কনগ্রাটস সুদর্শন পুরুষ, তুইও বাবা হয়ে গেলি। ইজহান হাসছে, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে। নার্সের হাতে বাবুকে দিয়ে দিল, কারণ তাকে এখন ক্লিন করা হবে। ইজহান নিজের শার্টের দিকে তাকালো, পুরো রক্ত ছেয়ে গিয়েছে। এটা সে ক্লিন করবে না, তার বাবা হিসেবে প্রথম স্মৃতি রেখে দিবে। পদ্মকে কেবিনে শিফট করা হয়েছে, জ্ঞানও ফিরেছে এবং সে এখন অনেকটা সুস্থ। ইজহান নিজের শার্ট চেঞ্জ করতে গিয়েছে। পদ্ম তার পাশে শুয়ে থাকা ছোট্ট দেহটাকে দেখছে। এতদিন সে তার পেটের মধ্যে লুকিয়েছিল, এখন তার চোখের সামনে। পদ্ম তার এক হাত আলতো করে বাচ্চাটাকে ছুঁয়ে দিল। ইজহান কেবিনে এসে মা আর ছেলের কাণ্ড দেখছে। মুচকি হেসে পদ্মের পাশের চেয়ারে বসলো। কেমন আছো পদ্মফুল? পদ্মের দৃষ্টি তার ছেলের দিকে, আনমনে উত্তর দিল। ভালো। ইজহান হুট করে পদ্মের বক্ষে উষ্ঠ ছুঁয়ে দিল। পৃথিবীর সবচেয়ে দামি সুখ দিয়েছো তুমি পদ্ম, ধন্যবাদ দিয়ে ছোট করব না। পদ্ম চমকে তাকালো ইজহানের দিকে। ছেলের নাম ঠিক করেছেন? তার নাম হবে ইয়াজ শেখ প্রাণ। সুন্দর না? পদ্ম সম্মতি জানালো। নামটা তার পছন্দ হয়েছে। বাবা মায়ের নামের প্রথম 2টো অক্ষর মিল পেয়েছে। তারা এখন 2জন থেকে 3জন হয়ে গেল, সুখী পরিবার। ইয়াজের 3 মাস চলছে। মায়ের অবস্থা নাজেহাল করে ছাড়ছে। একদিকে তার বাবা জ্বালায়, আর একদিকে ছেলে জ্বালায়। মাঝে মাঝে সে পদ্মের কান্না চলে আসে, আর পারেনি এই 2জনকে নিয়ে। ছেলেটাও কেমন বাবার মতো হয়েছে। পদ্মের কষ্ট কেউ বুঝতে চায় না। অনেকক্ষণ যাবৎ ইয়াজ কান্না করছে। পদ্ম ইয়াজকে কোলে তুলে নিয়ে রুমে হাঁটছে। ছেলের তাও মন ভরছে না।
কান্নাও কমলো না। ইজান হসপিটাল থেকে ফিরেছে মাত্র, ফ্রেশ হয়ে পদ্মের কোল থেকে ইয়াজকে নিল। এত কান্নাকাটি করছে কেন আমার বাবাটা? পদ্ম এবার কান্না করে দিল। আপনার ছেলে কোন সময় কান্না করে না বলুন? আমার অবস্থা নাজেহাল করে দিয়েছে এইটুকুর এক বাচ্চা। ঠিক আপনার মতোই হয়েছে আপনার ছেলে। ইজান শুনেও শুনলো না এমন একটা ভাব করলো। পদ্ম রেগে মেগে আগুন হয়ে গিয়েছে। ইজানের কলার ধরে একটা ঝাঁকুনি দিল। কথা বলছেন না কেন? আস্তে কথা বলো, ইয়াস ঘুমাচ্ছে তো। পদ্ম তার ছেলের দিকে তাকালো। আসলেই ঘুমাচ্ছে, বাবার কোলে যেতে না যেতেই ঘুম। আর সে যে এতক্ষণ ধরে হাঁটলো তার কোনো দাম নেই। ছেলেও পল্টি নিয়ে ফেললো। ইজান আস্তে করে ইয়াজকে শুইয়ে দিল। এখন তার মায়ের সেবা করার পালা। পদ্মকে কোলে করে ব্যালকনিতে নিয়ে গেল। পদ্ম হাত পা ছুটাছুটি করছে। ইজান চেয়ারে বসলো, পদ্মকেও তার কোলে বসালো। পদ্মের ঘাড়ে উষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম আকাশের দিকে তাকাও, কত সুন্দর চাঁদ উঠেছে দেখো। পদ্ম তাকালো, সত্যি সুন্দর একটা চাঁদ উঠেছে আর হালকা বাতাস বইছে। পদ্ম চোখ বন্ধ করে অনুভব করলো। আচ্ছা ডাক্তার সাহেব, চাঁদ বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর? অবশ্যই তুমি। পদ্মের মনে একটা কৌতূহল জাগলো। ইজানের দিকে ফিরে প্রশ্ন করলো। আমাদের প্রেমের রং কি ডাক্তার সাহেব? শুভ্র। পদ্ম অবাক হলো ইজানের কথায়। শুভ্র কেন? শুভ্র রং সব সময় পবিত্র। পদ্ম স্মিত হাসলো। এই চাঁদের আলো, মৃদু বাতাস, রোমাঞ্চকর পরিবেশ ইজানের মনকে বারবার ধাক্কাচ্ছে। ইজান আর কন্ট্রোল করতে পারল না। পদ্মের উষ্ঠে উষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম আর কোনো বাধা দিল না। ইজানের চুলগুলোকে আঁকড়ে ধরেছে সে। দুজনের গাঢ় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পদ্ম, তোমাকে আরো একটা বাবু গিফট করতে চাই। পদ্ম সাথে সাথে বলে দিল। আর বাবু চাই না ডাক্তার সাহেব। প্রতিদিন নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের মনের মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।